আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা জানেন আপনাদের সাথে অনেক দিন ধরে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে কথা বলি। আমরা বাংলাদেশের গত 17 বছরের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল অথবা জুলাই আগস্টে যেই কোটা বিরোধী আন্দোলন ছিল সেখানে আমরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি এবং আমরা বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গিয়ে, হাসিনার ফ্যাসিজম সম্পর্কে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। আমরা এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বর্তমান ইউনূস সরকারের যে জাপান কাহিনী। তিনি এখন জাপান ভিজিট করছেন এবং সেখান থেকে একটা খবর এসেছে যে জাপান আগামী 5 বছরে 1 লক্ষ বাংলাদেশিকে নিয়োগ দেবে। আমরা এই জিনিসটি অনেক আগে থেকে জানি, অনেক দিন ধরে জাপান এই কাজটা করছে। জাপানে যেটা হয়েছে, যেহেতু জাপানে জন্ম নিয়ন্ত্রণ, জাপানিরা যেহেতু ওয়ার্কোহলিক, মানে কি কাজ করতে করতে তারা অনেক বেশি ব্যস্ত থাকে, তারা সন্তান ধারণ করতে বা বিবাহিত জীবনে তারা যেতে খুব বেশি পছন্দ করে না। এবং যার ফলে যেটা দেখা গেছে সেটা হচ্ছে জাপানে, আর যেহেতু চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়ে গেছে, খাবার দাবারের মান বেড়ে গেছে, তাদের আয়ুষ্কাল বেড়ে গেছে, ফলে যেটা দেখা যাচ্ছে জাপানে বয়স্ক লোকের সংখ্যা বেড়ে গেছে। এবং বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাওয়াতে এখন যেটা হয়েছে, তারা কাজ করতে পারে না। মোটামুটি এমন একটা সমাজ তৈরি হয়েছে যেখানে যুব সমাজের সংখ্যা কম কিন্তু বয়স্ক লোকের সংখ্যা বেশি। সুতরাং বয়স্কদেরকে দেখে রাখার জন্যে অথবা ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো চালু রাখার জন্যে জাপান বাইরে থেকে প্রচুর ইয়াং জেনারেশনের লোকজনদেরকে নিচ্ছে এবং সেটা অনেক বছর ধরে নিচ্ছে। হাসিনা সরকারের সময় প্রচুর বাংলাদেশি জাপানে গিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, জাপানের ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে না। কিন্তু খুব অল্প টাকাতে কিন্তু জাপান চলে যাওয়া যায়। জাপানের ল্যাঙ্গুয়েজটা শেখাটা হচ্ছে খুব বড় একটা ব্যারিয়ার। সুতরাং এই যে গল্পটা আমরা এখন পত্রপত্রিকার মাধ্যমে ইউনূস সরকারের প্রোপাগান্ডা হিসেবে দেখতেছি, সেটা আসলে পুরান গল্প। আমরা ব্যাংককে যে গল্পটা হয়েছিল সেই গল্পের মতোই গল্পটা মনে হচ্ছে। রোহিঙ্গা ইস্যু, যে 2 লাখ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নেবে, সামরিক জান্তার সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিং করেছিল ব্যাংককে। তারপরে ওখানে যেই একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে, ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে রোহিঙ্গা যাওয়া তো পরের কথা, বরং 2-1.5 লাখের মতো রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং গল্পটা হচ্ছে কি টোটালি অপোজিট। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা জিনিসই আপনারা এটাও জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব আছে, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠকটা হয়েছিল সেটা নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছিল এবং ইন্ডিয়া সেটার বিরুদ্ধে কাউন্টার করেছিল, বলেছিল যে আমি এরকম কোনো কথা বলিনি, তোমরা মিথ্যা বলছো। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা বুঝেই যায় যে আমাদের সরকার থেকে, আমাদের সরকারের যে মিডিয়াগুলো আছে সেগুলো মোস্টলি প্রোপাগান্ডা ভিত্তিক। যেমন বিশ্ব লেভেলের খেলোয়াড়, এই লোকটাকে কেউ থামান, সবজির দাম কম। আপনারা পত্রপত্রিকাগুলো ঘাঁটলেই দেখতে পাবেন মানে কোন লেভেলে প্রোপাগান্ডা। সেটা হচ্ছে গিয়ে বিশ্ব লেভেলের খেলোয়াড়, সবজির দাম কম, এই লোকটাকে থামান। এই কথাগুলো দেখলেই বোঝা যায় যে কী রকমের জঘন্য রকমের প্রোপাগান্ডা, কী রকমের নির্লজ্জ টাইপের ব্যাপার স্যাপারগুলো বাংলাদেশের সমাজে হচ্ছে, কী ধরনের অশিক্ষিত মূর্খ লোকজন বাংলাদেশের সমাজকে নেতৃত্ব দিচ্ছে। অবাক লাগে না? এটা বাংলাদেশ, 18 কোটি 20 কোটি মানুষের বাংলাদেশ, এরা আমাদেরকে এইসব জিনিসপত্র খাওয়ায়। আমরা আশা করব জাপানে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটার জন্য যে প্রপার যেই ইকোসিস্টেম তৈরি করা দরকার, যে ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করা দরকার, মানুষকে ট্রেন আপ করার জন্য যে সিস্টেমগুলো দরকার, সেগুলো বাংলাদেশের সরকার থেকে অনেক দিন তো হলো, এটা আমি যেটা জানি কমপক্ষে 6 বছর আগে থেকে আমি জিনিসপত্রগুলো শুনে আসছি। আমি কথাও বলেছি এমন অনেক লোকের সাথে, না এই ব্যাপার স্যাপারে বলে না, যেহেতু আমি একটা ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশনে কাজ করতাম। সুতরাং তাহলে যেটা বললাম, এগুলো সব হচ্ছে পুরান গল্প। মোস্টলি যেগুলো বর্তমানে সরকার থেকে দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে প্রচার, প্রোপাগান্ডা। আমরা দেখতে পেয়েছি আমাদের জিডিপি কমে যাচ্ছে, আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবস্থা, আমরা দেখতে পাচ্ছি সরকার কীরকম ছুরু বুড়ু ডাইপার দিয়ে সরকার চলতেছে। 3 মাসে যেখানে আমাদের পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকার তাদের কাজ শেষ করে ফেলতো, এখানে তারা 3 মাস, 6 মাস, 9 মাস, 10 মাস চলে গেল, এখনও তারা রোড ম্যাপ দিতে পারেনি, সংস্কারের কথা তো কিছু শুরুই করতে পারেনি। যেই সংস্কারটা সচিবালয় দিয়ে শুরু করার চেষ্টা করেছিল, সচিবালয়ে ওই যে মানে সরকারি যেই কর্মচারীদের যেই আচরণ বিধি, সেখানে সংস্কার করার চেষ্টা করেছিল, সেটা আন্দোলনের মুখে তারা প্রথম সংস্কারে তারা কি পিছু হটে গেছে। সুতরাং দেখতে পাচ্ছি আলটিমেটলি সরকার দিন শেষে অশ্বডিম্ব প্রসব করবে। এখন ভালো মতো একটা নির্বাচনটা দিয়ে দিলে হয়, যেখানে কিছু ভালো মতো গঠনমূলক সংস্কার করে বাংলাদেশকে মোটামুটি একটা গঠনমূলক রাজনীতির দিকে তুলে দিতে পারে কিনা, সেটাই হচ্ছে আমাদের এখন চাওয়া।